তোমরা ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর তোমরা যারা ছাত্র তোমরা জানো যে সামনের এপ্রিল মাসে তোমাদের সামেটিভ 1 অর্থাৎ প্রথম পরীক্ষা। এই প্রথম পরীক্ষায় তোমাদের 40 নম্বরের কোশ্চেন থাকবে। সেই 40 নম্বরের কোশ্চেনের যে মডেল সেট, যেটা তোমাদের ডাফ অ্যান্ড ডাথ এর কোশ্চেন ব্যাংক থেকে রয়েছে, প্রায় 17টা রয়েছে। তার যে সেট রয়েছে সেই সেটগুলি আমি আজ থেকে প্রত্যেকটা সেট 1 বাই 1 কমপ্লিট করব। প্রত্যেকটা সেটে তোমরা লক্ষ্য করবে যে 40 নম্বরের তোমাদের পরীক্ষা হবে এবং এই 40 নম্বরের পরীক্ষায় তোমাদের টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা। তাহলে 1.5 ঘন্টার মধ্যে তোমাদেরকে 40 নম্বরের অ্যান্সার করতে হবে। তোমাদের এখানে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো কি থাকবে? সিন থাকবে। সিন মানে হলো তোমাদের বইয়ে যে পোয়েমস অ্যান্ড পোয়েট্রি রয়েছে সেগুলো থেকে থাকবে। তা প্রথম যে তোমাদের প্রোজটা রয়েছে ফাদার্স হেল্প, সেকেন্ড তোমাদের ফ্যাবল এবং থার্ড তোমাদের গান্ধী থেকে অর্থাৎ যেটা হচ্ছে পাসিং অ্যাওয়ে অফ বাপু। এই তিনটে তোমাদের যে লেসন রয়েছে সেই তিনটে লেসন থেকেই কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভের কোশ্চেন আসবে অর্থাৎ সিন আসবে। এটা ছাড়াও তোমাদের আসবে আনসিন। আনসিন মানে আর কিছুই নয়, যেটা তুমি আগে পড়োনি, অন্য কোনো জায়গা থেকে, বিশেষ করে কোনো তোমাদের পত্রিকা থেকে বা কোন তোমার নিউজ পেপার থেকে তোমাদের কোনো একটা অংশ তুলে দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের কোশ্চেন হবে। এবং তারপরের সেকশনে থাকবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তাহলে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন থেকেও তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি হয়ে গেল। এরপরে অবশ্যই তোমাদের রাইটিং থাকবে। রাইটিং স্কিল, যে কোনো একটা তোমাদের রাইটিং স্কিল থাকবে। তোমরা যে এই ফরম্যাটটা দেখছো, এই ফরম্যাটটা কিন্তু অ্যাকচুয়ালি মাধ্যমিকের ফরম্যাট, অর্থাৎ সিন, আনসিন, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং, এটা কিন্তু মাধ্যমিকের ফরম্যাট। এবং যেহেতু তোমরা ক্লাস 10-এ পড়ছো সেহেতু মাধ্যমিক ফরম্যাট অনুসারেই তোমাদের কিন্তু কোশ্চেন আসবে। তো আজকে প্রথম দিন আমরা ডাফ অ্যান্ড ডাথের যে কোশ্চেন বাঞ্চ, সেই কোশ্চেন বাঞ্চের প্রথম যে সেট অর্থাৎ মডেল সেট নাম্বার 1, সেই মডেল সেট নাম্বার 1টা কিন্তু আমরা করতে চলেছি। ঠিক আছে, তো দেখো আমরা এই কোশ্চেন অ্যান্সার গুলো আজ থেকে শুরু করব এবং পরপর প্রতিদিন তোমরা এই চ্যানেলের সঙ্গে থাকলে তোমরা প্রতিদিন যতগুলো ডাফ অ্যান্ড ডাথের কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো আমরা 1 বাই 1 সলভ করব এবং অবশ্যই বুঝে বুঝে সলভ করব। তোমরা যদি শুধুমাত্র ভিডিওগুলোকে ওয়াচ করো এই মার্চ মাসটা, তাহলে কিন্তু দেখবে এপ্রিল মাসে গিয়ে যখন তোমাদের পরীক্ষায় বসবে তোমরা অনেকটাই তোমরা কনফিডেন্স পেয়ে যাবে। তো দেখো প্রথমেই লেখা আছে, দেখো সেকশন নাম্বার এ, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় সেকশন নাম্বার এ, ভালো করে দেখো। সেকশন নাম্বার এ রিডিং কম্প্রিহেনশন সিন। দেখো এখানে তোমাদের পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে কয়েকটা লাইন তুলে দেওয়া হয়েছে। যেটুকু লাইন তোমাদের তুলে দেওয়া হয়েছে আমাদের কোশ্চেন সেখান থেকেই হবে আর সেখান থেকেই তোমাদের অ্যান্সার লিখতে হবে। তো দেখো আমি একবার পড়ছি, সাম ডেজ আফটার দ্য ফিউনারাল। আফটার দ্য ফিউনারাল, ফিউনারাল মানে হলো অন্ত্যেষ্টিক্রিয়া। অন্ত্যেষ্টিক্রিয়া মানে হলো কোনো শবদাহের যখন কোনো মৃত ব্যক্তির শবদাহ করা হয় তখন তাকে বলা হয় অন্ত্যেষ্টিক্রিয়া। তাহলে সাম ডেজ আফটার দ্য ফিউনারাল, সেই অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পর এ স্পেশাল ট্রেন, একটা বিশেষ ট্রেন টুক মানে নিয়েছিল গান্ধীজির অ্যাসেস। মানে গান্ধীজির অ্যাসেস বলতে আমরা যখন দেখবা আগেকার দিনে যেটা হতো, আগুনে পোড়ানোর পর যেটুকু অংশ থেকে যেত সেটাকে গঙ্গায় বিসর্জন করা হতো, সেটাকেই বলা হতো অ্যাসেস। তাহলে গান্ধীজির অ্যাসেসটাকে কোথায় নিয়ে যাওয়া হলো? এলাহাবাদে। কিসে করে? ট্রেনে করে। ঠিক আছে, তারপর দেখো দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ। কম্পার্টমেন্ট মানে ওই যে ট্রেনে যাচ্ছিল সেই ট্রেনের যে কামরা তাকে আমরা বলি কম্পার্টমেন্ট। ওয়াজ ডেকড, ডেকড মানে ডেকোরেটেড মানে সজ্জিত ছিল, উইথ ফ্লাওয়ার্স ফুল দিয়ে। পিপল অন দ্য ট্রেন, যে সমস্ত মানুষজন ট্রেনের উপরে ছিল তারা কি করছিল? স্যাং। সিং এর পাস্ট টেন্স হলো স্যাং।
তারা গান গাইছিল। কি গান? ভজন। ভজন এক ধরনের ডিভোশনাল সং, অর্থাৎ ভক্তিগীতি। তারা ভক্তিগীতি গাইছিল। পিপল ডিড নট উইপ। দেখো, উইপ মানে কাঁদা বা ক্রন্দন করা, ঠিক আছে, কিন্তু এখানে কি বলেছে? ডিড নট উইপ মানে কাঁদছিল না, মোটেও তারা কান্নাকাটি করছিল না। এনিমোর মানে কোনোভাবেই তারা কান্নাকাটি করছিল না। ফর কারণ দে কুড ফিল, কুড মানে তারা পারছিল, ফিল মানে অনুভব করতে, তারা অনুভব করতে পারছিল কি? গান্ধীজির প্রেজেন্স, গান্ধীজির উপস্থিতি। গান্ধীজির প্রেজেন্স মানে হলো গান্ধীজির উপস্থিতি। অ্যামিড, এই অ্যামিড মানে হলো মাঝখানে। কার মাঝখানে? দ্য ফ্লাওয়ার্স, ফুল অ্যান্ড দ্য সংস, এবং গান। তাহলে ফুল এবং গানের মাঝখানে গান্ধীজির উপস্থিতি যে সমস্ত মানুষজন ওই ট্রেনে যাচ্ছিল তারা অনুভব করতে পারছিল বলেই কিন্তু তারা মোটেও কান্নাকাটি করছিল না। অ্যাট এভরি স্টেশন, প্রত্যেকটা স্টেশনে সরফুল ক্রোডস মানে দুঃখজনক ভিড়, ফিল্ড পরিপূর্ণ করেছিল দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ যে ট্রেনটি যাচ্ছিল, যে প্ল্যাটফর্ম গুলো দিয়ে যাচ্ছিল, সেখানে প্রত্যেকটা যে প্ল্যাটফর্ম রয়েছে ট্রেনের থামার জায়গা, সেখানে কিন্তু প্রচুর মানুষ ভিড় করেছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার, অ্যামিড মানে মাঝখানে, সং মানে গান, প্রেয়ার মানে প্রার্থনা। তাহলে গান এবং প্রার্থনার মাঝখানে দ্য ট্রেন রিচড, ট্রেনটি পৌঁছে গেছিল কোথায়? এলাহাবাদে, ঠিক আছে। দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড, অ্যাসেস মানে ওই যে অস্থি, অর্থাৎ ওই যে আমাদের গান্ধীজির যেটুকু অংশ বেঁচেছিল সেইটা, ইমার্স মানে বিসর্জন দেওয়া, বিসর্জন দেওয়া হয়েছিল কোথায়? ইন দা গাঙ্গেস, গাঙ্গেস বলতে গঙ্গা, গঙ্গার মধ্যে বিসর্জন দেওয়া হয়েছিল। হোয়ার যেখানে, কোথায়? ওই গঙ্গাতে। এ হিউজ ক্রাউড, একটা বিশাল ভিড়, হ্যাড গ্যাদার্ড। দেখো এখানে লক্ষ্য করো, হ্যাড গ্যাদার্ড আছে মানে পাস্ট পারফেক্ট টেন্স আছে, মানে এটা আগে থেকেই হয়েছিল। ওই যে বিসর্জন দেবে তার অস্থি, তার আগে থেকেই এই হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড, অনেক মানুষের ভিড় জমা হয়েছিল কোথায়? অ্যাট দ্য ব্যাংক, ব্যাংক মানে হলো নদীর কিনারা, সেই গঙ্গার যে কিনারা সেখানে জমা হয়েছিল। আফটারওয়ার্ডস তারপরে, উই অল ওয়েন্ট ব্যাক, আমরা ফিরে গেছিলাম টু দিল্লি, দিল্লিতে। তাহলে আমি জানি যে তোমরা এটা পড়েছো, তবুও কিন্তু আমি একবার পড়িয়ে দিলাম, ঠিক আছে। তো তোমরা অবশ্যই প্রত্যেকটা সিন তোমরা আগে থেকে পড়ে রাখবে, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। আর যদি পড়ে নাও থাকো, তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করো, এবং এই যে একটা প্লেলিস্ট আমি করে দেবো পরপর 17টা ভিডিওর, সেগুলোকে অবশ্যই তোমরা এই যে প্রথম পরীক্ষায় তোমরা বসবে তার আগে অবশ্যই ওয়াচ করো। দেখো কিভাবে কোশ্চেন আসবে। প্রথমে দেখো কোশ্চেন নাম্বার এ, কোশ্চেন নাম্বার এ তে কি বলা আছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, 4টে অপশন থাকবে, তার মধ্যে তোমাকে একটা তোমাকে সিলেক্ট করতে হবে। দেখো তোমাকে মানে বুঝতে হবে। 1 নম্বরে কি আছে? ইন দ্য ট্রেন, ট্রেনের মধ্যে। পিপল ওয়ার সিঙ্গিং মানে মানুষজন সিঙ্গিং করছিল, মানে কি করছিল? গান করছিল। কি গান করছিল? পেট্রিয়টিক সং দেশভক্তিমূলক গান, ফক সং লোকগীতি, ডিভোশনাল সংস মানে ভক্তিগীতি, নাকি স্যাড সং দুঃখের গান। আমরা জেনেছিলাম যে তারা গাইছিল ভজন, আর ভজন একটা বলতে পারো আমাদের ভারতীয় কথা, যার ইংরেজি অর্থ হলো ডিভোশনাল সংস অর্থাৎ ভক্তিগীতি। তাহলে অপশন সি হবে সঠিক অ্যান্সার। কিন্তু তোমরা অবশ্যই এই অপশন সির পাশে যে ঘর আছে সেখানে তোমরা টিক মার্ক দেবে। কোশ্চেন নাম্বার 2 দেখো, পিপল ইন দ্য ট্রেন, ট্রেনের মধ্যে যে সমস্ত মানুষজন ছিল, ডিড নট উইপ তারা কাঁদছিল না। বিকজ, কেন কাঁদছিল না? কারণ গান্ধীজির প্রেজেন্স ওয়াজ নট ফেল্ট, কারণ গান্ধীজির উপস্থিতি অনুভব করা যাচ্ছিল না সেই জন্য, নাকি গান্ধীজির অ্যাবসেন্স ওয়াজ নট ফেল্ট, গান্ধীজির অনুপস্থিতি মানে দেখো প্রথমটা বলছে গান্ধীজির উপস্থিতি অনুভব করা যাচ্ছিল না, পরেরটাই বলছে গান্ধীজির অ্যাবসেন্স বা অনুপস্থিতি ওয়াজ নট ফেল অনুভব করা যাচ্ছিল না, নাকি গান্ধীজির অ্যাবসেন্স ওয়াজ ফেল গান্ধীজির
উপস্থিতি অনুভব করা যাচ্ছিল, নাকি গান্ধীজির প্রেজেন্স ওয়াজ ফেল্ট, গান্ধীজির উপস্থিতি অনুভব করা যাচ্ছিল? তোমরা পড়েছো যে গান্ধীজির উপস্থিতি তারা অনুভব করছিল, তাহলে অপশন সি হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ এইটা। তারপরে দেখো 3 নম্বর, দ্য কম্পার্টমেন্ট ওয়াজ। এখানে লক্ষ্য করো যে আমরা বললাম যে কম্পার্টমেন্টটা অর্থাৎ কামরাটা ফুল দিয়ে ডেকোরেটেড ছিল, সাজানো ছিল। তাহলে 4টে অপশনে কি বলছে যে কম্পার্টমেন্ট কি করছিল, ক্যারিং ফ্লাওয়ার্স, ফুল বহন করছিল, তা তো নয়। আবার 3 নম্বরে দেখো স্টাফ উইথ ফ্লাওয়ার্স, মানে কম্পার্টমেন্টটা ফুলে ভর্তি ছিল, তাও কিন্তু নয়। সাপ্লাইং ফ্লাওয়ার্স, ফুল সাপ্লাই করছিল ওই কম্পার্টমেন্টটা, সাপ্লাই করা মানে যোগান দেওয়া, তাও নয়। দেখো ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, এইটা হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ ফুলে ডেকোরেটেড ছিল মানে সজ্জিত ছিল। ঠিক আছে, তারপরে দেখো 4 নম্বর, দ্য হিউজ ক্রাউড গ্যাদার্ড, একটা বিশাল ভিড় জমা হয়েছিল এট দ্য ব্যাঙ্ক অফ গঙ্গা, গঙ্গার তীরে। টু, কিসের জন্য, কিসের জন্য বলো? অফার ট্রিবিউট টু গান্ধীজি, গান্ধীজিকে সম্মান জানানোর জন্য। হ্যাঁ, এটা হতে পারে, অবশ্যই গান্ধীজিকে সম্মান জানানোর জন্য। নম্বর সি দেখো, এক্সপ্রেস এজিটেশন, অর্থাৎ একটা এজিটেশন বা একটা বিক্ষোভ দেখানোর জন্য ওভার গান্ধীজির ডেথ, যে গান্ধীজির মৃত্যু হয়েছে তার জন্য বিক্ষোভ দেখানোর জন্য, এরকম আমরা পড়েছি? আমরা পড়িনি, তাহলে এটা হবে না। তারপরে দেখো এক্সপ্রেস গ্রিফ ওভার গান্ধীজির ডেথ, গান্ধীজির মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করার জন্য না, দুঃখ প্রকাশ তো অনেকদিন আগেই হয়ে গেছে, তারা শুধুমাত্র সম্মান জানাতে এসেছিল, তাহলে এটাও হবে না। ওভার গ্র্যাটিটিউড টু গান্ধীজি, গান্ধীজির প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য না, অ্যাকচুয়ালি ট্রিবিউট জানানোর জন্য, অর্থাৎ সম্মান জানানোর জন্য। যখন আমরা কোনো মৃত ব্যক্তির অস্থি বিসর্জনে যাই তখন তাকে আমরা কি করি, সম্মান জানানোর জন্য যাই। তারপরে দেখো কোশ্চেন নাম্বার বি তে কি বলা আছে, কোশ্চেন নাম্বার বি লক্ষ্য করো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় এভাবে আসে, এবার কিন্তু মাধ্যমিকে এসেছিল। দেখো কমপ্লিট করতে হবে, কি লেখা আছে, দ্য ট্রেন ওয়াজ গোয়িং টু এলাহাবাদ বিকজ, ট্রেনটি এলাহাবাদ যাচ্ছিল কি কারণে, বলো কি কারণে যাচ্ছিল? কারণ তোমরা বই থেকে অ্যান্সার পেয়ে যাবে, যখন তোমরা এইটা পড়ছিলে এখান থেকে পাবে, দেখবে দ্য ট্রেন ওয়াজ গোয়িং টু এলাহাবাদ বিকজ গান্ধীজি's অ্যাসেস, গান্ধীজির অ্যাসেস মানে গান্ধীজির যে অস্থি, ওয়াজ টু বি ইমার্সড, টু বি ইমার্সড, এই ওয়াজ টু বি ইমার্সড মানে কি, ইমার্সড IMM হতো, সরি ইমার্সড মানে বিসর্জন দেওয়া হবে কোথায়, ইমার্স ইন দা গঙ্গেস, অর্থাৎ গঙ্গার মধ্যে। তাহলে গঙ্গার মধ্যে আমরা কি করতাম, গান্ধীজির যে অ্যাসেটস রয়েছে সেগুলিকে বিসর্জন দিতাম, সেই জন্যই কিন্তু এলাহাবাদ যাচ্ছিল। 2 নম্বর দেখো, পিপল ইন দ্য ট্রেন, লোকেরা কি করছিল ট্রেনের মধ্যে, খুব সহজ পেয়েছো তোমরা, দেখবে একবার দেখে নেবা, স্যাং মানে গাইছিল, কি গাইছিল, ভজনস। দেখো ভজন বানানটা কি আছে, VHJANAS, ভজনস। তোমরা ভজনস এ হবে না, তোমরা একটু বইটা দেখে নেবে তারা বুঝতে পারবে। তারপরে দেখো এট দ্য ব্যাঙ্ক অফ গঙ্গা, গঙ্গার যে ব্যাংকে কি করেছিল, পিপল হ্যাড গ্যাদার্ড, লোকেরা জমায়েত হয়েছিল, পিপল হ্যাড গ্যাদার্ড, গ্যাদার মানে কি হওয়া, জমায়েত হওয়া, পিপল হ্যাড গ্যাদার্ড, লোকেরা জমায়েত হয়েছিল কোথায়, এট দ্য ব্যাঙ্ক অফ গঙ্গা, গঙ্গার তীরে। The ashes of the গান্ধীজি were supposed to, অর্থাৎ গান্ধীজির যে অস্থি সেটা কি করতে হতো, খুবই সহজ, টু বি ইমার্সড, টু বি ইমার্সড, ইমার্সড ইন গাঙ্গেস, ইন দা বসবে কিন্তু গাঙ্গেসের আগে, আমরা সবাই জানি গাঙ্গেসের আগে দা বসে, কারণ একটা নির্দিষ্ট নদী। তাহলে ইন দা গাঙ্গেস, গঙ্গার মধ্যে গান্ধীজির যে অ্যাসেসটা রয়েছে সেটাকে কি করতে হতো, বিসর্জন দিতে হতো। ঠিক আছে, তাহলে এটা আমরা 1 নম্বর পার্ট পড়লাম সিনের। এবার আমরা সিনের 2 নম্বর পার্টে আসবো, ভালো করে লক্ষ্য করো 2 নম্বর পার্টে কি রয়েছে। দেখো 2 নম্বর পার্টে রয়েছে রিড দ্য গিভেন এক্সট্রাক্ট এন্ড অ্যানসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তোমাদের অবশ্যই একটা পোয়েম এবং একটা পোয়েট্রি আসবে, আর তোমাদের দেখবে প্রথম যে সামেটিভ তাতে কিন্তু ফ্যাবলটা রয়েছে, তাহলে ফ্যাবলটা অবশ্যই তোমরা পড়বে, ফ্যাবল থেকে কোশ্চেন আসবেই।
দেখো, আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করব না, ইউ উইল মেক, তুমি তৈরি করো, এ ভেরি প্রেটি, এটি খুব সুন্দর, স্কুইরেল ট্র্যাক, মানে কাঠবেড়ালির যাওয়ার রাস্তা। তোমরা লক্ষ্য করো যে এই কথাটা বলছে কিন্তু কাঠবেড়ালি, কাকে বলছে? মাউন্টেনকে, যে তুমি খুব সুন্দর স্কুইরেল ট্র্যাক তৈরি করতে পারো। ট্যালেন্টস ডিফার, অর্থাৎ বিভিন্ন মানুষের ট্যালেন্ট না বিভিন্ন রকম। কারণ এই পৃথিবীতে সবাই ভার্সাইল একটা স্টাইল বা মানে কি বলবো, বিভিন্ন প্রকারের একটা তোমার প্রতিভা নিয়ে জন্মেছে। এমন নয় যে কারোর কোনো কিছু করার ক্ষমতা নেই, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু করার ক্ষমতা আছে, প্রত্যেকটা প্রাণীর প্রত্যেকটা জিনিসের কিন্তু ভূমিকা রয়েছে। সেটাই বলছে যে ট্যালেন্ট ডিফার্স, অল ইজ ওয়েল, এমন নয় যে কোনোটা খারাপ কোনোটা ভালো, সব কিছুই ভালো। অ্যান্ড ওয়াইজলি পুট, খুব জ্ঞান সম্মত ভাবেই রাখা হয়েছে। ভগবান বা ঈশ্বর বা আল্লাহ জ্ঞান সম্মত ভাবেই কিন্তু সবকিছুকে রেখেছেন। ইফ, যদি আই ক্যান নট ক্যারি ফরেস্ট, যদি আমি, আমার পিঠে, ফরেস্ট বলতে বন নয় এখানে, গাছপালা, তাহলে যদি আমার পিঠে আমি, অন মাই ব্যাক, আমার পিঠে আমি গাছ বহন করতে নাও পারি, কে বলছে এটা? কাঠবিড়ালি। তাহলে নিদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, কিন্তু তুমিও কিন্তু একটা বাদাম কাটতে পারো না। অর্থাৎ এখানে বলতে চাইছে কাঠবিড়ালি যে আমি যেমন, তুমি যেমন গাছ বহন করো আমি পারি না, তেমনি আমি নাট কাটতে পারি, বাদাম কাটতে পারি, সেটা তুমি পারো না। তো তার মানে এখান থেকেই বলতে চাইছে যে ট্যালেন্ট ডিফার, বিভিন্ন মানুষের বিভিন্ন ট্যালেন্ট রয়েছে, তাই না? তাই এই কবিতাটা ভালো করে তোমরা পড়বে। আমার যে চ্যানেল, এই চ্যানেলে দেখবে এই কবিতাটা করে দেওয়া আছে, তোমরা মানে চেষ্টা করলে এর প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। দেখো, এখান থেকে কোশ্চেন দেওয়া আছে, এক্সপ্লেন দ্য ফ্রেজ ট্যালেন্টস ডিফার। ট্যালেন্টস ডিফার মানে কি? তোমরা কি বলছো? একটু আগে বললাম যে বিভিন্ন মানুষের বিভিন্ন ট্যালেন্ট, বিভিন্ন জিনিসের বিভিন্ন ট্যালেন্ট। তাহলে কি বলবে এখানে? যে এভরিওয়ান, প্রত্যেকের, এভরিওয়ান হ্যাজ, প্রত্যেকের রয়েছে, এভরিওয়ান হ্যাজ দেয়ার বা হিজ বা হার ওন ক্যাপাবিলিটি, ক্যাপাবিলিটি মানে সমতা বা ক্যাপাবিলিটিস, অর্থাৎ প্রত্যেকটা মানুষের না আলাদা আলাদা ক্যাপাবিলিটিস রয়েছে, সক্ষমতা রয়েছে। কেউ গান করতে ভালো পারে, তো কেউ ভালো নাচ করতে পারে, কেউ ভালো পড়াশোনায়, কেউ খেলাধুলায় ভালো, সেটাই বলতে চাইছে। হোয়াট ইজ এ স্কুইরেল ট্র্যাক? স্কুইরেল ট্র্যাকটা কি তোমরা জানো? স্কুইরেল ট্র্যাক হলো যে স্কুইরেলে যাওয়ার রাস্তা। তাহলে আমরা বলতে পারি স্কুইরেল, স্কুইরেল ট্র্যাক ইজ এ ওয়ে অফ দ্য স্কুইরেল, কাঠবিড়ালিদের যাওয়ার রাস্তা। সেটা কে করতে পারে? সেটা মাউন্টেন করতে পারে। এবার দেখো, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সমস্ত কিছুই ভালো আর জ্ঞান সম্মতভাবে রাখা হয়েছে। হুইচ থিংস আর কল্ড ওয়েল, কোন জিনিসকে ওয়েল বলা হচ্ছে? সমস্তকেই। তাহলে আমরা কি লিখবো? অল ইজ ওয়েল। এখানে অল আর করবো, অল থিংস আর করো, অল থিংস অন দ্য আর্থ, এই পৃথিবীর ওপরে যত জিনিস রয়েছে, সব জিনিসই হচ্ছে আর কল্ড ওয়েল, সবকেই বলা হচ্ছে ভালো। আর হুজ উইজডম ইজ রেফার টু হিয়ার, কার জ্ঞান এখানে বলা হয়েছে? এই যে বলছে ওয়াইজলি পুট, জ্ঞানটা ওয়াইজলি পুট করা হয়েছে ঠিকই, কিন্তু এই কথাটা কে বলছে? কার জ্ঞান? স্কুইরেলের জ্ঞান। স্কুইরেল কিন্তু এটা জানে। তাহলে আমরা বলতে পারি যে দ্য উইজডম অফ স্কুইরেল, the wisdom of squirrel। এবার দেখো, এবার লিখে দেবো ইজ থেকে, ইজ রেফার টু হেয়ার, ইজ রেফার টু হেয়ার। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। ইলুস্ট্রেট দ্য মেসেজ কনভেড বাই দ্য পোয়েট, এটার মানে কি? ইলুস্ট্রেট করো মানে বর্ণনা করো, যে মেসেজটা, যে বার্তাটা কবি দিতে চাইছে এই কবিতা থেকে। বলো কি বলতে চাইছে? এটাই বলতে চাইছে যে পৃথিবীতে যা আছে সব কিছুরই ভূমিকা রয়েছে। তাহলে দ্য পোয়েট, কবি, ওয়ান্টেড, ওয়ান্টস আর কি, চাই, টু গিভ এ মেসেজ, একটি মেসেজ দিতে চাই, দ্যাট এভরিথিং, এভরিথিং অন আর্থ, অন দ্য আর্থ, পৃথিবীতে সমস্ত জিনিস, কমা দিয়ে লেখো,
স্মল অর বিগ, ছোটই হোক আর বড়ই হোক, স্মল অর বিগ, ছোট বা বড়, হ্যাজ রয়েছে, ইটস এটার, ওন ইম্পর্টেন্স তার নিজের গুরুত্ব। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু নিজের গুরুত্ব রয়েছে, এটাই কিন্তু বলতে চাইছে কবি। যে কবি কি বলতে চাইছে, যে এভরিথিং অন আর্থ, পৃথিবীর উপরে সমস্ত কিছু, সেটা স্মল হোক বিগ হোক, হ্যাজ ইটস তার রয়েছে ওন ইম্পর্টেন্স তার নিজের গুরুত্ব। ঠিক আছে, তাহলে দেখো লক্ষ্য করো তোমাদের কিন্তু সিনটা হয়ে গেল। এবার আমরা আনসিনে আসবো। এবার আনসিন চ্যাপ্টারটা কি? আনসিন চ্যাপ্টারটা হলো তুমি পড়োনি, কিন্তু না পড়ে তোমাকে অ্যান্সার করতে হবে। তো কি করে করবে, আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি, পড়ো, পড়ে তোমরা কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার একটু পড়লেই করতে পারবে, কিছু অ্যান্সার তোমাকে গভীরভাবে পড়তে হবে। তো প্রথমত তোমরা পড়া শিখো। দেখো এখানে কি বলেছে, যে কোনো জিনিস যখন আনসিন দেবে তোমাদেরকে, পড়ার আগে আগে কোশ্চেনটা পড়বে। তুমি দেখো তো এখানে দেখো দুটো কোশ্চেন দেওয়া আছে। কি কোশ্চেন? একটা দেওয়া আছে অল্টারনেট, অর্থাৎ চারটি যে অপশন আছে অর্থাৎ মাল্টিপল চয়েস, তার মধ্যে থেকে অ্যান্সার তোমাকে খুঁজে বের করতে হবে। তুমি দেখো এটা না পড়েও, সম্পূর্ণ না পড়েও এই দুটোর অ্যান্সার করতে পারবা। কেমন? দ্য ফুল ফর্ম অফ বিটিআই। দেখো বিটিআই, দেখো তো কোথায় বিটিআই আছে, এই দেখো এইখানে আছে বিটিআই, লক্ষ্য করো। ফুল ফর্ম মানে কি? সম্পূর্ণ নাম কি? বিটিআই, দেখো বিটিআই আছে। এর আগে দেখো ব্যাসিলাস থ্রাসিংগ্লেনসিস, থ্রাসিংগ্লেনসিস ইসরায়েলেন্সিস, বোঝা গেল? এটা হচ্ছে ফুল ফর্ম। তাহলে এখানে দেখো ব্যাসিলাস থ্রাসিংগ্লেনসিস কোনটা আছে, দেখো দেখো এইটা 4 নম্বর ডি এরটা। তাহলে দেখো সম্পূর্ণ পড়ার দরকারই নাই, তুমি অ্যান্সার করতে পারলে। পরেরটা দেখো তো একবার দেখি, পরেরটা অ্যান্সার করতে পারছো কিনা। আদার দ্যান বিটিআই এনকেডিএ অথরিটিজ উইল স্প্রে। তাহলে বিটিআই ছাড়া এনকেডিএ অথরিটিজ কি স্প্রে করবে? দেখি বলো দেখি কোন জিনিসটা আছে এখানে। এখানে 4টা পাচ্ছ, ব্লিচিং পাউডার, টেলুরিয়াম, এগুলো বিভিন্ন জিনিসের নাম, বিভিন্ন ধরো তোমার কেমিক্যালের নাম, ফ্লোরাইড অ্যান্ড ক্যালসিয়াম, তার টেট্রাটমিক ফসফরাস, আর দেখো টেম্পেফরাস অ্যান্ড সিট্রোনেলাস। এবার দেখো তো এর মধ্যে কোনটার নাম পাচ্ছ, তুমি ভালো করে দেখো, দেখো ভালো করে লক্ষ্য করো। এটা আগে আগে তোমরা দেখো, তারপরে আমি পড়াবো। তোমরা খুঁজতে খুঁজতে কিন্তু পেয়ে যাবে এই আনসারটা। ভালো করে লক্ষ্য করো যে এই যে বিটিআই, এই মসকুইটো কিলিং, যে তোমার এই যে তোমার চ্যাপ্টারটা দেওয়া আছে, তোমার যে আনসিনটা দেওয়া আছে, এখানে লক্ষ্য করো এই যে 4টে নাম, এই 4টে নামের মধ্যে কোনটা পাচ্ছ এখানে? ভালো করে লক্ষ্য করো তো কোথায় পাচ্ছ, ভালো করে দেখো। দেখো দেখো এনডি অফিসার সেড বিটিআই উইল বি স্প্রেড tank tens agencies 4 years back. BTI mosquitoes, a report says, kind of bacteria spread in the these bacteria highly killing mosquitoes to kill spread of insect and would not harm insect other than using BTI. দেখো লাস্ট লাইনে আছে, ভালো করে লক্ষ্য করো, তোমরা ভালো করে লক্ষ্য করো, লাস্ট লাইনে ভালো করে লক্ষ্য করো, লাস্ট লাইনে আছে দেখো আদার দ্যান ইউজিং বিটিআই ছাড়াও এনকেডিএ কি দেবে? দেখো টেম্পো, তুমি টেম্পো দেখো কোথায় আছে এই 4টের মধ্যে, তোমরা লক্ষ্য করো, এটাও নয় এটাও নয় এটাও নয়, এইখানে দেখো টেম্পো আছে, তাহলে এইটা হবে। দেখো লক্ষ্য করো, টেম্পো অ্যান্ড সিট্রোনেলাস কেমিক্যালস, দেখো টেম্পো অ্যান্ড সিট্রোনেলাস কেমিক্যালস। বলো তোমাকে কি পুরোটা পড়তে হলো? পুরোটা না পড়েও কিন্তু তুমি অ্যান্সার করতে পারলে, যদিও তোমাদেরকে লাস্টে আমি পুরোটা পড়িয়ে দেবো। তারপরে দেখো এবার চলে এসো, এই যে ট্রু এবং ফলস, এগুলো কিন্তু একটু পড়তে হবে, না পড়লে কিন্তু পারবে না। কি লেখা আছে? বিটিআই ইজ এ ন্যাচারালি অকারিং ব্যাকটেরিয়া। আর একটা কি সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আর একটা আছে ফর্মুলেশন অফ বিটিআই উইল কিল অল টাইপস অফ ইনসেক্টস। তাহলে এই দুটো প্রশ্নের আমাদের অ্যান্সার করতে হবে। একটু এবার আমরা পড়ে নেব, তারপর অ্যান্সার করব। দেখো এখানে কি বলছে, দা নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি, যার সংক্ষিপ্ত নাম এনকেডিএ, হ্যাজ ডিসাইডেড মানে স্থির করেছে, কি করবে? টু স্প্রে, স্প্রে করা মানে বোঝো ধানের জমিতে যেমন আমরা বীজ স্প্রে করি, সেরকম স্প্রে করবে। দেখো ব্যাসিলাস থারিঙ্গিল, যাই হোক যে নামটাই হোক, থারিংগ্লেনসিস ইসরায়েলেন্সিস
অর্থাৎ বিটিআই যার পুরো নাম, এ কাইন্ড অফ ব্যাকটেরিয়া, এই এক ধরনের ব্যাকটেরিয়া স্প্রে করবে। কেন? দ্যাট ডিস্ট্রয়, যেটা ধ্বংস করবে মসকুইটো লার্ভা, মসকুইটোর যে লার্ভা হয় ডিম, সেগুলোকে ধ্বংস করবে। কিসের জন্য? টু প্রিভেন্ট মানে বাধা দিতে, আউটব্রেক এর ছড়িয়ে পড়া ইন দা টাউনশিপ, টাউনের মধ্যে যাতে এই লার্ভাগুলি ছড়িয়ে পড়তে না পারে তার জন্য কি করবে? এই যে বিটিআই এটা স্প্রে করবে। এনকেডিএ অফিসিয়াল সেড, এনকেডিএ অফিসিয়াল বলেছে দ্যাট বিটিআই উইল বি স্প্রেড, বিটিআই কে স্প্রেড করা হবে ইউজিং এ হার্ড কম্প্রেসর মেশিন, একটা হার্ড কম্প্রেসর মেশিনের সাহায্যে, হ্যাভিং এ ট্যাঙ্ক ক্যাপাসিটি অফ 10 লিটার, অর্থাৎ একটা ট্যাঙ্ক থাকবে, যে ট্যাঙ্কের মধ্যে এই বিটিআই থাকবে অর মোর, অর্থাৎ 10 লিটার বা তার চাইতেও বেশি ট্যাঙ্কের সাহায্যে স্প্রে করা হবে। An agency is being selected for the work, এবার কোনো কাজ করার জন্য এজেন্সিকে দিতে হয়, তাহলে একটা এজেন্সিকে নেওয়া হয়েছে এই কাজটি করার জন্য। এবার দেখো, ইট ওয়াজ 4 years back, 4 বছর আগে, when the idea, এই যে আইডিয়াটা, টু ইউজ বিটিআই, এই যে বিটিআই অর্থাৎ এক ধরনের ব্যাকটেরিয়া, এটাকে যে ব্যবহার করবে অ্যাজ এ মসকুইটো কিলিং এজেন্ট, একটি মশা মারার জিনিস হিসাবে, এজেন্ট হিসাবে, ওয়াজ প্রপোজড, যেটা প্রস্তাব করা হয়েছিল বাই গৌতম চন্দ্র, তাহলে গৌতম চন্দ্রের দ্বারা। বোঝা গেল এটা কে করেছিল? এটা 4 বছর আগে গৌতম চন্দ্র করেছিল। এটা পড়াচ্ছি কেন? কারণ তোমাদের পড়ার অভ্যেস তৈরি হবে, যদি পড়ার অভ্যেস তৈরি না হয় তাহলে কিন্তু তোমরা মাধ্যমিকে রেজাল্ট করতে পারবে না। তাই আজ থেকেই তোমরা প্রত্যেকটা চ্যানেল, মানে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওগুলোকে লক্ষ্য করো, দেখবে প্রত্যেকটা চ্যানেলে যেগুলো সিন রয়েছে, আনসিন রয়েছে, প্রত্যেকটাকে আমি বুঝিয়ে দেবো। তাই এগুলো যদি করতে থাকো 10 মাস ধরে, দেখবে পরীক্ষার হলে গিয়ে ইজিলি তোমরা অ্যান্সার করতে পারছো। তারপরে দেখো, তাহলে কি বললাম আমরা? গৌতম চন্দ্র বলে একজন ছিল যে 4 বছর আগেই বলে গেছিল যে বিটিআই কে আমরা স্প্রে করতে পারি। এ জুলজি প্রফেসর, তাহলে তিনি কে ছিলেন? একজন জুলজি প্রফেসর ছিলেন অফ বর্ধমান ইউনিভার্সিটি, তাহলে বর্ধমান ইউনিভার্সিটির একজন জুলজি প্রফেসর ছিলেন। তিনি 4 বছর আগেই বলে গেছিলেন যে বিটিআইটাকে আমরা স্প্রে করতে পারি মসকুইটোটাকে মারার জন্য। এ রিপোর্ট সাবমিটেড বাই চন্দ্র, চন্দ্র একটা রিপোর্ট দিয়েছিল, যখন কোনো কিছু রিসার্চ হয় তাই রিপোর্ট দিতে হয়, রিপোর্ট দিয়েছিল। অ্যান্ড হিজ টিম, চন্দ্র তো শুধু একাই করেনি, তার টিম ছিল, রিসার্চ হয়েছিল, সেই টিম কি বলেছিল? হ্যাড মেনশনড, সে উল্লেখ করেছিল স্প্রেইং মসকুইটো ব্যাকটেরিয়া লার্ভিসিডাল এজেন্টস, এই যে লার্ভিসিডাল এজেন্টস লাইক বিটিআই, এই যে বিটিআই এ কাইন্ড অফ ন্যাচারালি অকারিং ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ন্যাচারালি, প্রাকৃতিক ভাবে ব্যাকটেরিয়াটা তৈরি হয়, কৃত্রিম ভাবে নয়, ঠিক আছে? যেটা ইনফেক্ট এন্ড কিলস, যেটা প্রভাব বিস্তার করে এবং মারে। কাকে মারে? মসকুইটোকে মারে, মসকুইটো লার্ভাকে মারে, ঠিক আছে? ইজ অ্যান এফেক্টিভ সলিউশন, এফেক্টিভ মানে একেবারে যথেষ্ট মূল্যবান, বা মানে বলতে পারো তুমি এফেক্টিভ মানে বলতে পারো যে তাৎপর্যপূর্ণ বা যেটা খুব ফলপ্রসূ একটা সলিউশন। কেন বলছে? দিস ব্যাকটেরিয়া আর হাইলি সিলেক্টিভ। কেন সিলেক্টিভ? কিলিং অনলি মসকুইটো, এটা শুধুমাত্র মসকুইটোকে মারে, ফাঙ্গাল গান্সকে মারে, যারা ফাঙ্গাল যে ইনফেকশন গুলো হয় শরীরে সেইগুলোকে মারে। অ্যান্ড ব্ল্যাক ফাই এক ধরনের খারাপ তোমার ব্যাকটেরিয়া, সেগুলোকে মারে, ঠিক আছে? ফর্মুলেশন, এই যে ফর্মুলেশন অফ ব্যাকটেরিয়া উইল অনলি কিল 3 টাইপস অফ ইনসেক্ট, তাহলে 3 ধরনের ইনসেক্টকে মারে। দেখো লক্ষ্য করো, একটা হচ্ছে মসকুইটো লার্ভা, ফাঙ্গাস, আর একটা হচ্ছে ব্ল্যাক ফ্লাইস, এইকে মারে। এটা বলছে অ্যান্ড উড নট আছে না, মানে মারে না, হার মানে ক্ষতি করে না, আদার ইনসেক্ট, অন্য কোনো যে ইনসেক্ট পতঙ্গ বা কোনো তোমার প্রাণী তাদের ক্ষতি করে না, যেমন ফিশের ক্ষতি করে না, বার্ডের ক্ষতি করে না, ওয়ার্ম কোনো পোকার ক্ষতি করে না, অর এনি ম্যামালস কোনো স্তন্যপায়ী প্রাণী তাদের কিন্তু ক্ষতি করে না, তাই এটা বলতে চাইছে। এবার দেখো, আদার দ্যান ইউজিং বিটিআই ছাড়াও দ্য এনডিএ অথরিটিস উইল অলসো স্প্রে, এই যে এনডিএ অথরিটি যেটা আছে, এনকেডিএ অর্থাৎ নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি, এটা কি করবে? আরো স্প্রে করবে টেমফোজ অ্যান্ড সিট্রোনেলা কেমিক্যালস। তোমরা আগেই দেখেছো, তোমরা যখন ইয়ে করলে মাল্টিপল চয়েস করলে তখন দেখতে পেলে। এবার দেখো, এবার কোশ্চেন অ্যান্সার করবো। কি বলছে? বিটিএ ইজ এ ন্যাচারালি অকারিং ব্যাকটেরিয়া, তোমরা একটু আগেই বললে যে এটা হচ্ছে ন্যাচারালি অকারিং ব্যাকটেরিয়া, এটা তাহলে কি হবে? এটা হবে ট্রু। তোমরা কিন্তু ট্রুটা এই ঘরে লিখবে ট্রু। কি করে বুঝলে যে এটা ন্যাচারালি অকারিং ব্যাকটেরিয়া? তোমরা লক্ষ্য করো, তুমি চলে এসো একদম, দেখো এখানে লেখাই আছে
এখানে লেখা আছে, দেখো কোথায় দেখলাম জানো, ন্যাচারালি অকারিং ব্যাকটেরিয়া। এটা দেখো ন্যাচারালি অকারিং ব্যাকটেরিয়া পেয়েছো এখানে। তাহলে বিটিআই হচ্ছে এ কাইন্ড অফ ন্যাচারালি অকারিং ব্যাকটেরিয়া। তাহলে এটাই হবে সাপোর্টিং স্টেটমেন্ট। সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে কি দেবা, ওটা ঠিক দেবা তুমি। এবার তুমি দেবা যে এটা হচ্ছে এ কাইন্ড অফ ন্যাচারালি অকারিং ব্যাকটেরিয়া দ্যাট ইনফেক্ট অ্যান্ড কিল মসকিটো লার্ভা। এইটুকু দিলেই কিন্তু তোমার এক্সামিনার বুঝে যাবে যে তুমি পড়েই করেছো, এটা বুঝতে পেরেছো। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রথম ট্রু ফলস এর অ্যান্সার। সাপোর্টিং স্টেটমেন্টের জায়গায় ওটা লিখবে। তারপরে দেখো ফর্মুলেশন অফ বিটিআই উইল কিল অল টাইপস অফ ইনসেক্ট, যে এই যে বিটিআই সেটা সবকে মেরে ফেলবে, যে কোনো পতঙ্গকে মেরে ফেলবে, তাই কি? একদমই নয়, সমস্ত পতঙ্গকে মারবে বলেছিল? বলো দেখি, এটা ফলস হবে। কেন ফলস হবে? তোমাদেরকে একটু আগে পড়ালাম, দেখো এর সাপোর্টিং স্টেটমেন্ট যেটা থেকে জানবে সেটাই সাপোর্টিং স্টেটমেন্ট। দেখো এখানে লেখা আছে, এটা কি লেখা আছে, যে বিটিআই উইল অনলি কিল 3 টাইপস অফ ইনসেক্ট। লেখা আছে 3 ধরনের পতঙ্গকে মারবে। দেখো উইল অনলি কিল 3 টাইপস অফ ইনসেক্ট এন্ড উড নট, মারবে না মানে হার্ম করবে না আদার ইনসেক্ট, যেমন ফিশ, বার্ড, ওয়ার্ম, এই সমস্ত ইনসেক্টের কোনো ক্ষতি করবে না। তাহলে এটা হবে কি বলো? এটা হবে অবশ্যই এটা হবে ফলস, এবং এখানে এফ লিখতে হবে, আর এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে এই হয়ে গেল তোমাদের ট্রু ফলস। এবার দেখো আমরা চলে আসবো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস। হাউ উইল বিটিআই বি স্প্রেড? হাউ মানে কেমন করে, উইল বিটিআই বি স্প্রেড, বিটিআই কে কেমন করে স্প্রেড করা হবে, অর্থাৎ স্প্রেড করা হবে মানে ছড়িয়ে দেওয়া হবে। তাহলে উত্তর লেখার সময় আমরা কিভাবে লিখবো? তোমরা মনে রাখবে সাবজেক্টটাকে আমরা আগে নিয়ে আসবো, অর্থাৎ বিটিআই 1 নম্বরে আসবে, 2 নম্বরে চলে যাবে উইল, তারপরে 3 নম্বরে বি, তারপরে 4 নম্বরে স্প্রেড। তাহলে কিভাবে আমরা লিখবো? দেখো প্রথমে লিখবো বিটিআই, তারপরে উইল, তারপরে বি, তারপরে স্প্রেড। এইটুকু আমরা লিখলাম, এটুকু কোশ্চেন থেকে লিখলাম যে বিটিআই উইল বি স্প্রেড। এবার হাউ, কেমন করে, দেখো তাহলে কেমন করে, লক্ষ্য করো কেমন করে স্প্রেড করা হবে, কোথায় আছে দেখো, কেমন করে স্প্রেড করা হবে, কোথায় লক্ষ্য করতে পারছো যে এটাকে কেমন করে স্প্রেড করা হবে? বলো বলো, স্প্রেড করা হবে জেনেছি, কেমন করে হবে বলো? The bacteria are highly selective, killing only will only kills, ঠিক আছে, will also spray, আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো back when the idea mosquito killing agent was proposed by Gautam Buddha zoologist, এই দেখো এখানে আছে বিটিআই উইল বি স্প্রেড, আছে আছে এখানে। তাহলে এইখানে আমরা অ্যান্সার পাচ্ছি, দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে ভালো করে লক্ষ্য করো কেমন করে করা হবে না। তো আমরা আগে কিন্তু অ্যান্সার লিখেছিলাম, লক্ষ্য করো বিটিআই উইল বি স্প্রেড অবধি লেখা ছিল, তাহলে বিটিআই উইল বি স্প্রেড পাচ্ছ। দেখো এটা একসঙ্গে হয়ে গেছে, আর তুমি নামাই, থামো 1 সেকেন্ড, দেখো আমি ওঠাই হবে। এবার দেখো দেখো কোশ্চেন থেকে আমরা অ্যান্সার কি লিখেছিলাম, বিটিআই উইল বি স্প্রেড। দেখো এখানে লেখা আছে বিটিআই উইল বি স্প্রেড। এবার এইটুকু লিখে দেবো ইউজিং এ হার্ড কম্প্রেসিভ মেশিন, এইটুকু লিখলেই হবে, বা এইটুকু লেখো হ্যাভিং এ ট্যাঙ্ক ক্যাপাসিটি অফ 10 লিটার অর মোর, এইটুকু কিন্তু আমরা লিখে দেবো এর সঙ্গে। তাহলে কি লিখবো, বিটিআই উইল বি স্প্রেড ইউজিং এ হার্ড কম্প্রেশন মেশিন হ্যাভিং এ ট্যাঙ্ক ক্যাপাসিটি অফ 10 লিটার অর মোর। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি করে অ্যান্সার করতে হয়। তারপরে দেখো হোয়াই দিয়ে কোশ্চেন আছে, হোয়াই মানে কেন। তাহলে হোয়াই আর ব্যাকটেরিয়া লাইক বিটিআই, বিটিআই এর মতন যে সমস্ত ব্যাকটেরিয়া কনসিডার, একে কনসিডার করা হচ্ছে হাইলি সিলেক্টিভ, মানে সিলেক্ট করা মানে কি, চয়েস করা। তাহলে কেন বিটিআই কে চয়েস করা হচ্ছে? তাহলে অ্যান্সার লেখার সময় কেমন করে লিখবো, দেখো এখানে সাবজেক্ট কে ব্যাকটেরিয়া, লাইক বিটিআই, এই লাইক বিটিআই দিয়ে দেবো আমরা। তাহলে ব্যাকটেরিয়া লাইক বিটিআই, অর্থাৎ বিটিআই এর মতন ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া লাইক বিটিআই, তাহলে বিটিআই এর মতন ব্যাকটেরিয়া হলো। এবার আরটা বসাবো, আর এবার কি বসাবো, আর এরপরে কনসিডার্ড, তাকে কনসিডার্ড করা হচ্ছে, কনসিডার্ড হাইলি সিলেক্টিভ কেন করা হচ্ছে বলো? কারণ তোমরা জানো এটা হচ্ছে ন্যাচারালি স্প্রেডিং ব্যাকটেরিয়া, কারোর ক্ষতি করে না, তাই না? তাহলে আমরা এটা লিখতেই পারি এটা হলো ন্যাচারালি স্প্রেডিং ব্যাকটেরিয়া। তাহলে কোত্থেকে অ্যান্সারটা পাবো, চলে এসো এখানে, এইখানেই অ্যান্সারটা পাবো। দেখো এটা হচ্ছে হাইলি সিলেক্টিভ,
লেখা আছে দিস ব্যাকটেরিয়া আর হাইলি সিলেক্টিভ কিলিং অনলি মসকিটোস, তাহলে এইভাবে লিখতে পারো বিকজ ইট কিলস, কারণ এটা কিল করে অনলি মসকিটোস, ফাঙ্গাস, গান্স এন্ড ব্ল্যাক ফ্লাইস। দেখো কিভাবে অ্যান্সারটা লিখবে, কিভাবে লিখবে, প্রথমে তোমরা লিখেই দিয়েছো যে কি লিখেছো, তোমরা লিখেছো দেখো ব্যাকটেরিয়া লাইক বিটিআই আর কনসিডার্ড হাইলি সিলেক্টিভ, এটুকু আছে হাইলি সিলেক্টিভ। এবার দেখো এখান থেকে বিকজ ইট কিলস অনলি মসকিটোস, ফাঙ্গাস, গ্ল্যান্ডস এন্ড ব্ল্যাক ফ্লাইস। তাই এইভাবে তোমরা অ্যান্সার করতে পারো, বুঝতে পেরেছো? এইভাবে অ্যান্সার করতে হবে। তাহলে এই হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার সি, অর্থাৎ আমরা আনসিন কমপ্লিট করলাম। এবার আমরা গ্রামার সেকশনে আসবো এবং গ্রামার সেকশনের পরেই কিন্তু আমরা রাইটিং সেকশনে আসবো। তাহলে গ্রামার সেকশন দেখো কি আছে, গ্রামার এন্ড ভোকাবুলারি সেকশনে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল এন্ড প্রিপোজিশন। তোমাদের যে আর্টিকেল এবং প্রিপোজিশন আসবে সেটা একসঙ্গে আসবে, এমন নয় যে আর্টিকেল আসবে তারপর প্রিপোজিশন আসবে, এরকম নয়, একসঙ্গে আসবে এটা আর্টিকেল প্রিপোজিশন। যখন তোমরা আর্টিকেল প্রিপোজিশন করতে যাবে প্রথমেই তোমরা ওই পুরো সেন্টেন্সটাকে পড়বে, পুরো সেন্টেন্সটাকে পড়ে লক্ষ্য করবে এটা কোন টেন্সের, এটাও লক্ষ্য করবে, আবার এটাও লক্ষ্য করবে কি বলতে চাইছে, তবেই কিন্তু তোমরা আর্টিকেল প্রিপোজিশন চয়েস করতে পারবে। যেমন ধরো লেখা আছে হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট, অ্যাকিউজড মানে অভিযুক্ত, তাহলে থেফট মানে কি চোর, চোর্যবৃত্তির জন্য অভিযুক্ত। তোমরা মনে রাখবে যে অ্যাকিউজড এর পরে সবসময় অফ বসে যখন কোনো কিছুতে অভিযুক্ত হয়। তাহলে হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট, সে চোরের মানে চোর্যবৃত্তির জন্য অভিযুক্ত। হি বিলংস দ্যাট এ রিচ ফ্যামিলি, সে একটা ধনী পরিবার থেকে এসছে, কোন পরিবার থেকে আসা বিলং টু বলা হয়, তাহলে বিলং টু, টুটা দেখো প্রিপোজিশন। হি ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ, তোমরা সবাই জানো এখানে হবে অ্যান এম এ, এম এর আগে অ্যান কেন হবে বলো দেখি, তোমরা জানো এটা, তোমরা লক্ষ্য করো, যদি না জেনে থাকো একবার জেনে নাও। দেখো এম এ বা এল এল বি বা এম বি বি এস বা এফ আর সি এস বা বলতে পারো আর কি বলবা এন সরি এন সি টি, এরকম ধরো বিভিন্ন রকমের যে ফর্মগুলো থাকবে অর্থাৎ শর্ট ফর্ম, এগুলো লক্ষ্য করবে যে প্রথম যে লেটার সেটা কিভাবে উচ্চারণ হচ্ছে। দেখো এম, এম উচ্চারণ করতে গেলে এ আসছে, আবার দেখো এল, এল উচ্চারণ করতে গেলে এ আসছে, এম, এফ, এফ উচ্চারণ করতে গেলে এ আসছে, এন, এ আসছে, এসডিও, এসডিও, এটাও দেখো এস, এ আসছে। তাহলে এ, এই যে এ আসছে, এই এটা ইংরেজিতে কি এ, উচ্চারণটা এ, আর এটা হলো কি ভাওয়েল, যেহেতু এ হলো ভাওয়েল তার জন্য আমরা কি বসাবো অ্যান বসাবো। কিন্তু বলো তো যদি আমি বলি বি এ, তাহলে কিন্তু অ্যান বসবে না, এ বসবে, কেন বলো, বি হচ্ছে বি, তাহলে আগে ব আসছে, তা ব ভাওয়েল নয় কনসোনেন্ট, তাহলে ক্ষেত্রে এ বসবে। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো, তারপরে আছে দেখো পিক আউট দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস এন্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ভার্ব ফর্মের ক্ষেত্রে পুরো সেন্টেন্স পড়তেই হবে, কারণ তোমাকে প্রথম যে পয়েন্টটা থাকবে তোমাকে চয়েস করতে হবে যে এটা তোমার প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স, আর টেন্স সিলেক্ট করো। কি বলছে, অলদো যদিও বয়েজ এন্ড গার্লস ড্যাশ ইন স্পোর্টস, স্পোর্টস এর মধ্যে ইন্টারেস্টেড না ইন্টারেস্টেড ছিল, দেয়ার গার্জেন্স ড্যাশ দেয়ার ইন্টারেস্ট অ্যাজ ইউজলেস এন্ড হার্মফুল। আচ্ছা, এখানে বলতে চাইছে যে যদিও ছেলেমেয়েরা খেলায় আগ্রহী হয় তবুও গার্জেনরা কিন্তু এই ব্যাপারে ইন্টারেস্ট জাগায় না। এটা কি আমরা প্রেজেন্ট টেন্সে বলবো না পাস্ট টেন্সে বলবো? এটা কি বলবো যে ছেলেমেয়েরা ইন্টারেস্টেড ছিল, না বলবো এখনো আছে, এখনো আছে, এটা প্রেজেন্ট টেন্স, এটা সাধারণ সত্য ঘটনা, তাহলে প্রেজেন্ট টেন্সে হবে। এবার তোমরা আমাকে একটা কথা বলো, যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ওয়ার ইন্টারেস্টেড তো হবেই না। এবার প্রশ্ন হচ্ছে ইন্টারেস্টেড হবে না আর ইন্টারেস্টেড হবে। দেখো যদি ইন্টারেস্টেড বসাও তাহলে ভি2 হয়ে যাবে, ডাইরেক্ট বসলে ভি2, তাহলে পাস্ট টেন্স হয়ে যাবে, এটা তো হবেই না। অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েস, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস বসাতে হবে, মানে ছেলে মেয়েরা ইন্টারেস্ট দেয় না, ওরাই ইন্টারেস্টেড, তাহলে আর ইন্টারেস্টেড, ঠিক আছে, এরাই হচ্ছে ইন্টারেস্টেড কিসে, ইন স্পোর্টস, দে আর গার্জেন্স, তারা গার্জেনরা কি করে, লুক তখন তো হবেই না কারণ ভি2। এবার লুকিং আপন কখন হবে, যখন অ্যামিজার থাকবে। আইএনজি ফর্ম কখন বসে, যখন অ্যামিজার থাকে ওয়াজওয়ার থাকে, তাহলে এক্ষেত্রে অ্যামিজার ওয়াজওয়ার নয়,
তাহলে আমি যারা ওয়াজ নাই যখন, তখন লুকিং আপন হবে না, তাহলে কোনটা হবে? লুক আপন। মানে মনে করে, দে আর ইন্টারেস্ট, তাদের যে আগ্রহ, এটাকে অ্যাজ ইউজলেস অ্যান্ড হার্মফুল, এটাকে মনে করে যে ব্যবহার অযোগ্য, অ্যান্ড হার্মফুল মানে ক্ষতিকর। এবার দেখো ফ্রেজাল ভার্ব কিন্তু পরীক্ষায় তোমাদের পড়বে, 3 নম্বর মাধ্যমিকে পড়বে। এখানে লক্ষ্য করো, দ্য মিটিং ওয়াজ পসপন্ড, এটাকে লক্ষ্য করো, পসপন্ড স্থগিত। স্থগিত করা ইংরেজি এখানে কিন্তু একটাই আছে, হোল্ড অফ। কিন্তু দেখো পসপন্ড হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, তাই হোল্ড অফ করা যাবে না, তোমাকে হোল্ডের 3 নম্বর হচ্ছে হেল্ড অফ করতে হবে। হোল্ডের 2 নম্বরও হেল্ড অফ, আর 3 নম্বরও হেল্ড অফ। আবার দেখো অ্যাপেয়ার, এটাও 3 নম্বর ফর্ম, আবির্ভূত হওয়া, সামনে আসা, এটা হচ্ছে টার্ন আপ। কিন্তু টার্ন আপ লেখা যাবে না, টার্ন আপের 3 নম্বর ফর্ম হচ্ছে টার্ন আপ, এটা লিখতে হবে। কোথায় লিখতে হবে? এটা এই বক্সে এবং এই বক্সে তোমাদের লিখতে হবে। তাহলে এটা হয়ে গেল ফ্রেজাল ভার্বের চ্যাপ্টার। এবার চলে আসো তোমরা ডু অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ এখানে আমরা ন্যারেশন চেঞ্জ করব এবং ভয়েস চেঞ্জ করব আছে দেখো। তারপরে দেখো সিম্পল সেন্টেন্সে মানে লিখবো, এই 3টি তোমাদের দিয়েছে। দ্য গার্ল সেড টু মি আই উইল গো টু ইউর হাউস টুমরো। লক্ষ্য করো যে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করি, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, যখন আমরা ন্যারেশন চেঞ্জ করি তখন দেখবো এটা কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না অপটেটিভ না এক্সক্লামেটরি, এগুলো লক্ষ্য করবো। লক্ষ্য করো এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে সেড টু হয়ে যাবে টোল্ড। তাহলে কি লিখবো? দ্য গার্ল, প্রথমেই লিখবো দ্য গার্ল, তারপর লিখবো সেড টু হয়ে যাবে টোল্ড, তারপর হবে মি। এবার দেখো আই লেখা আছে, তাহলে মেয়েটি আমাকে বলছে আমি, তাহলে আমিটাকে মেয়েটা, তাহলে হবে শি। এখানে দ্যাট বসবে, তারপরে শি, দ্যাট শি। এবার কি বলছে? উইল আসে, উইলের পাস্ট টেন্স হয়ে যাবে উড, সি উড। তারপরে গো টু, ইউর মানে তোমার, আমাকে বলছি তোমার, তাহলে মাই, মাই মানে আমার, তাহলে মাই হয়ে গেল, ইউর হয়ে গেল মাই। তারপরে কি আছে? হাউস। এবার টুমরো থাকলে আমরা জানি কি হয়, দ্যাট ডে। টুমরো থাকলে কি হয়? সরি, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে মানে পরের দিন। আবার ইয়েস্টারডে থাকলে কি হয়? দ্য প্রিভিয়াস ডে। টুডে থাকলে কি হয়? দ্যাট ডে। এগুলো মনে রাখতে হবে। এবার দেখো আমরা করব ভয়েস চেঞ্জ, চেঞ্জ দ্য ভয়েস। ওপেন দ্য ডোর, যদি দেখো প্রথমে ভার্ব বসছে, প্রথমে ভার্ব বসছে এবং তারপরে অবজেক্ট আছে, তাহলে মনে রাখবে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে যখন তোমরা ভয়েস চেঞ্জ করবে, লেট দিয়েও করতে পারো। আবার আরেকটা নিয়ম আছে, ওটা আমি বলছি। প্রথমে যদি লেট দিয়ে করো, তাহলে দ্য ডোরকে আগে নিয়ে আসতে হবে, লেট আসার পর। লেট দ্য ডোর, ডোর বি ওপেনড, এইটা তোমরা করতে পারো, সব থেকে ভালো। কিন্তু যদি না পারো, সব থেকে সহজ রুলস মনে রাখো। দেখো একবারে ডাইরেক্ট লিখে দিবে, ইউ আর টোল্ড, তোমাকে বলা হচ্ছে, এইখানে ভয়েস করে দিলে তুমি ইউ আর টোল্ড টু, এইটুকু লিখে দেবে, নিয়ে ওপেন দা ডোর, যা আছে তাই। ঠিক আছে, ওপেন দা ডোর, ওপেন দা ডোর। যদি যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স পাও, তোমরা ইউ আর টোল্ড টু করবে। কিন্তু যদি প্লিজ থাকে, প্লিজ, যেমন প্লিজ ওপেন দা ডোর, সেক্ষেত্রে টোল্ডের জায়গায় রিকোয়েস্টেড করবে। কি করবে? রিকোয়েস্টেড, নিয়ে তোমরা প্লিজটাকে উঠিয়ে দেবে, তাহলেই হবে। অর্থাৎ এখানে প্লিজ থাকলে তোমরা এটা করতে, ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দা ডোর, ঠিক আছে, আর প্লিজটাকে উঠিয়ে দিতে হতো। এবার দেখো আমরা 3 নম্বর যে আমাদের গ্রামার সেখানে যাব। ইউ আর সো লেজি দ্যাট ইউ ক্যান নট ডু দিস সিম্পল জব, মেক ইট সিম্পল। এই যে এই বাক্যটা দেখছো, রে কতবার যে কত রকম ভাবে এসছে পরীক্ষায়, তোমরা চিন্তা করতে পারবে না। এটা বিভিন্ন রকম ভাবে আসে এবং একই উত্তর হয়। দেখো এখানে হবে ইউ আর টু, সোর জায়গায় হবে টু লেজি টু ডু দিস সিম্পল জব। এটা কিন্তু এবারে পরীক্ষায় এসেছিল, এবারে এই ধরনের কোশ্চেন এসেছিল এবং কোশ্চেনটা তুলে দেওয়া হয়েছিল, দেখবে 2025 সালের যে কোশ্চেন, সেখানে তুলে দেওয়া হয়েছিল তোমার ইয়ে থেকে, ওই পাসিং আই বা বাবু থেকে তুলে দেওয়া হয়েছিল। দেখো যে এটা ছিল না, দ্য পিপল হ্যাজ টু স্টার্ট টু স্পিক ফাস্ট, টু টু, তাহলে এটা টু টু এর ব্যবহার। যখন তুমি টু টু করলে, এটা অটোমেটিক্যালি সিম্পল সেন্টেন্স হয়ে গেল। আর এই যে সো দ্যাট করলে, সো দ্যাট এটা উল্টোটা করতে বলতে পারে, সো দ্যাট করলে এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স, এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স।
এটা বারবার প্র্যাকটিস করলে তোমরা পারবে। তো যাই হোক, আমরা আপাতত যে প্রথম যে চ্যাপ্টারটা ছিল তার আমরা প্রথম যে মডেল সেট তার সিন, আনসিন এবং গ্রামার করলাম। এবার দেখো এখানে কিন্তু 3টে রাইটিং আছে। তোমাদের এই 3টে রাইটিং আমি পরের দিন করাবো, অর্থাৎ মডেল সেট 1-এরই 3টে রাইটিং একটা ভিডিওতে করব। তারপরের দিন আমরা মডেল সেট 2 নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা পরপর কিন্তু ভিডিও এবার পেতে থাকবে। আর আজকে হচ্ছে, দেখো আমি আজকে যে ভিডিওটা করছি আজকে হচ্ছে 10 তারিখ, তাহলে এখন সামনে টাইম আছে। তোমাদের যদি এপ্রিল মাসে পরীক্ষা হয় তাহলে 11 দিন টাইম আছে। তাহলে 11 দিন টাইমের মধ্যেই কিন্তু তোমাদের ডাটা এন্ড ডাটার কোশ্চেন ব্যাংকে যতগুলো তোমাদের মডেল সেট রয়েছে সবগুলোই করে দেবো এবং রাইটিং সমেত আমি করে দেবো। তো আজকের জন্য ক্লাসটা এইটুকুই থাকলো।